এমন অনেক জায়গা রয়েছে বহুকাল ধরেই সেখানে মৃত্যু খেলা চলে আসছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এই মৃত্যু খেলার কত বছর চলতে থাকবে। পৃথিবীর বিভিন্ন স্থানে এমন জায়গা রয়েছে, বাংলাদেশেও রয়েছে। এমন অনেক জায়গার ঘটনা আমরা বিভিন্ন সময় শেয়ার করেছি। ঠিক তেমনি এখন যে জায়গার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন হানিফ ভাই। আর এই জায়গাটি দিনাজপুরের ঘোড়াঘাটে। ঘোড়াঘাট একটা উপজেলা। ঘোড়াঘাট থেকে পলাশবাড়িতে যাওয়ার সময় একটি ব্রিজ পড়ে, যেটা ঘোড়াঘাট ব্রিজ নামে পরিচিত। এই ঘোড়াঘাট ব্রিজের উত্তর একটা ঘাট রয়েছে, এটা হাজির ঘাট নামেই সবাই চেনেন। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হানিফ ভাই। উনি আমাদেরকে আরও কিছু ঘটনা পাঠিয়েছেন, তবে সেই ঘটনাগুলো ওনার পরিবার সম্পর্কিত। এই কারণেই উনি আমাদেরকে জানিয়েছেন যে হাজিরঘাটের এই ঘটনাটি প্রকাশের ক্ষেত্রেও যেন আমরা তার ঠিকানাটা না বলি। তাই আমরা তার ঠিকানাটা বলছি না, শুধু তার নামটাই বলছি। চলুন ঘটনায় চলে যাই। এই যে হাজিরঘাট, এই হাজিরঘাটে অনেক দিন ধরেই নাকি 1 বছর 2 বছর অন্তর একজন মানুষ পানিতে ডুবে মারা যায়, লাশ পাওয়া যায়। অন্যান্য যেই লাশের ক্ষেত্রে আমরা যেমনটা শুনে থাকি এই ধরনের ব্যাপারগুলোতে, যে মনে হচ্ছে মাত্রই মারা গেছে, এরকমটাই সাধারণত হয়ে থাকে। তবে এর ব্যতিক্রমও হয়। একদিন আগে মারা গেলেও লাশ যেমন হয় পানির মধ্যে থেকে ফ্যাকাশে হয়ে যায়, এমনটাও হয়। সবসময় যে একই রকম হবে বিষয়টা এরকম নয়। কখনো অস্বাভাবিক, কখনো স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে এই এমনিতেই ডুবে মারা গেছে। কখনো কখনো এমন মনে হয় যে তাজা রক্ত, মনে হচ্ছে তার নাক কান দিয়ে এখনই বের হবে বা বের হচ্ছে। শরীর এখনও মনে হচ্ছে গরম রয়েছে, মাত্র মারা গেছে, এখনও বডি ঠান্ডা হয়নি। এমন ঘটনাও ঘটেছে। আমি মাঝে মাঝেই কিন্তু বলি যে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে এমন একটা সময় রয়েছে, এই সময়ে পানিতে নামলে পানিতে থাকা সুপার ন্যাচারাল এন্টিটিগুলো মানুষকে বলি হিসাবে গ্রহণ করে। এই সময়গুলো দেখা যায় যে দিনের বেলায় অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে 11:30 থেকে বিকাল 3টা এরকম সময়ের মধ্যে হয়ে থাকে। হানিফ ভাই জানিয়েছেন যে আমাদের কাছে যখন এমন একটি ঘটনা উনি শুনতে পেলেন, উনি মাথায় এই বিষয়টা নেন যে আসলেই কি এরকম হয়। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করেই ওনার কাছে এমন একটা খবর আসলো যেটা ওনার কল্পনার জগৎকে এলোমেলো করে দিয়েছিল। হঠাৎ করেই উনি জানতে পারলেন যে গতকাল, অর্থাৎ উনি যেদিন শুনেছিলেন তার আগের দিন ছিল অমাবস্যা তিথি। উনি চিন্তা করছিলেন যে আরে গতকালই তো অমাবস্যা তিথি ছিল, এরকম সময় তো পানিতে নামতে নিষেধ করা হয়েছে, আসলে কি এটা হয়? আর ঠিক তখনই উনি এমন একটা খবর পান যে ওই হাজিরঘাটে একটা ছেলে ডুবে মারা গেছে। তার লাশটা ওই দিন পাওয়া গেছে, যদিও ঘটনাটা কী ছিল এই বিষয়ে উনি তথ্য সংগ্রহ করার চেষ্টা করলেও ওই সময় পারেন নাই, কারণ উনি দিনাজপুরে একটি সরকারি ট্রেনিংয়ে ওই সময় ছিলেন। তো ট্রেনিংয়ে যখন ছিলেন, ওই ট্রেনিংয়ে থাকা আর একজন ব্যক্তি, তার বাড়ি আবার এই ঘোড়াঘাটেই, উনি আবার এই বিষয়টা পুরোপুরি জানেন। তখন উনি মূলত হানিফ ভাইকে বলেন যে 3 জন বন্ধু পাশের ইউনিয়নেরই, এই 3 জন বন্ধুর মধ্যে 2 জন বন্ধু পানিতে নেমেছে। নামার পর আর একজন বন্ধু উনি উপরে দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছে ইসমাইল হোসেন। উনি পানিতে নামেন নাই, উনি দেখছেন যে অন্য 2 বন্ধু গোসল করছে, সাঁতার কাটছে। ওনার নামার আসলে কোনো ইচ্ছা ওই সময় ছিল না। হঠাৎ করেই নাকি উনি উপর থেকে বলে, এই এই আমিও নামতেছি রে, আয় আমরা সাঁতার কেটে এপার থেকে ওপার যাই, শুধু ওইখানে গোসল করলে হবে। এই বলেই নাকি উনি পানিতে নেমে পড়েন। ওদিকে 2 বন্ধু কিন্তু দূরে দূরে বলতে অতটা দূরে না, মানে কাছাকাছি দূরত্বেই আর কি, তারা তাদের মতো করে সাঁতার কাটছিল, গোসল করছিল। এদিকে উনি যখন নেমেছেন, ওনার নামার উদ্দেশ্য ছিল হচ্ছে যে এপার থেকে ওপারে যাবে, যেহেতু তার আগে থেকেই গোসল করছিল 2 জন, ওনারা 2 জন আবার ওই পারে যাওয়ার জন্য সাঁতার দিয়েছে।
দূরত্ব তো খুব বেশি না। হঠাৎ করেই একটা জায়গায় এসে ওই যে ইসমাইল হোসেন ওই নাকি চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই আমি এখান থেকে আর আগাইতে পারতেছি না রে, আমারে ধর, আমি মনে হচ্ছে নিচে চলে যাচ্ছি। এরকম চিৎকার যখন শুনেছেন, এই দুইজন আবার ব্যাক করে চলে আসে বা আসা শুরু করেছে। তবে এই দুইজনের মধ্যে একজন একটু বেশি এগিয়ে গিয়েছিল। উনি প্রথম দিকে ওই জায়গাটাতে যেখানে আর কি চলে আসছেন ওইখানে কিন্তু দাঁড়ানো যায়, মানে পানির যেই জায়গাটাতে উনি চলে আসছেন এখানে পায়ের নিচে মাটি পাওয়া যায়, কিন্তু আরেকজন সে তখনও কিন্তু ওই মাটি লেভেল পর্যন্ত আসে নাই। তো উনি ওইখান থেকে ঘুরে যান, ঘুরে ওই বন্ধুর দিকে যেতে থাকেন। অল্প সময়ের মধ্যে সেই বন্ধুর কাছে পৌঁছেও যান। তো ওই বন্ধু নির্দিষ্ট একটু জায়গার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে, সে কিছুতেই ওখান থেকে বের হতে পারছে না। এখানে প্রত্যেকে কিন্তু খুব ভালো সাঁতার জানে, বিশেষ করে যেই বন্ধু আটকে গেছে একটা নির্দিষ্ট জায়গায়, সে এই দুইজন থেকে আরও ভালো সাঁতার জানে। ওই বন্ধু যখন ওখানে পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পর বলে যে, এই তুই আমাকে ধর, আমার পিঠে হাত রাখ, আমি সাঁতার কাটি, তুই আমার সাথে সাথে আয়। এদিকে হয় কি, এই যে বন্ধু, সে তো কিছু সময় আসলে পানির মধ্যে এলোমেলো হাত পা ছোড়াছড়ি করতে করতে তার শরীরের শক্তিটাও আসলে ক্ষয় করে ফেলেছে অনেকটাই। সে আসলে যে হাত দিয়ে ধরে রাখবে এই শক্তিটাও তার হাতে ছিল না। সে কি করেছে, ওই বন্ধুর কাঁধের উপরে এমন ভর দিয়েছে যে ওই বন্ধু পানির নিচে ডুবে যাচ্ছে। আর যেই বন্ধুটা নির্দিষ্ট একটা জায়গা থেকে বের হতে পারছিল না, তার শরীরটাও নাকি অনেকটা ভারী হয়ে গিয়েছিল। পানির মধ্যে কিন্তু মানুষের শরীর অনেকটা হালকা হয়ে যায়, কিন্তু মনে হচ্ছে তার শরীরটা অনেক বেশি ভারী হয়ে গেছে। যখন ওই বন্ধু তার শরীরের উপর ভর দিয়েছে, তখন এ তো আবার ডুবে যাচ্ছে, এ তো সাঁতার কাটতে পারছে না। সে কোনো মতো উপর দিকে একটু উঠে সামনে থাকা ওই বন্ধুকে বলছে, এই তুইও তাড়াতাড়ি আয়, আমি তো আর পারতেছি না রে। সে তখন তাড়াতাড়ি আবার আগানো শুরু করেছে। এভাবে দুইজন মিলে ওই বন্ধুকে ওই নির্দিষ্ট জায়গা থেকে বের করে আনার চেষ্টা করছে। ওখানে যে পাক সৃষ্টি হচ্ছে বিষয়টা এরকম না। ওই দুই বন্ধু কিন্তু ওখানে স্বাভাবিকভাবে সাঁতার কাটতে পারছিলেন, কিন্তু ওই যেই ব্যক্তিটা ইসমাইল হোসেন, সে কোনোভাবে ওইখান থেকে বেরোতে পারছিল না। এই দুই বন্ধু মিলেও কোনোভাবেই ইসমাইল হোসেনকে নির্দিষ্ট একটা জায়গা থেকে কোনোভাবে বের করতে পারছিলেন না। একটা পর্যায়ে ইসমাইল হোসেন আস্তে আস্তে ডুবে যেতে থাকে। প্রথম যে বন্ধুটা ইসমাইল হোসেনকে নিয়ে আসার চেষ্টা করছিল, সে ওই বন্ধুকে আর খুঁজে পায় না। দ্বিতীয় যে বন্ধুটা সে এগিয়ে আসছিল, তার তো শরীরে তখনও বেশ ভালো এনার্জি ছিল। সে একটু ডুব দিয়েছে, দেখি তো ওকে ধরতে পারি কি না। একটু ডুব দেওয়ার পর মনে হলো হঠাৎ করে ইসমাইল হোসেনের হাতের সাথে তার হাতের একটু টাচ লাগলো। 5 আঙ্গুলের যেই হাতের যেই আমাদের কবজির উপরের অংশ, মনে হলো এখানে টাচ লাগলো। সে তখনও একটু ধরার জন্য একটু নিচে যাওয়ার পরে আর কোথাও খুঁজে পায় না। তারপর তার দম থাকা যতটুকু ছিল, সহনীয় ক্ষমতা যতটুকু ছিল, তারপরও সে আরেকটু নিচে যেয়ে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু আর পায় নাই। একটা পর্যায়ে তার দম ফুরিয়ে আসলে সে উপর দিকে উঠে আসে। উঠে আসার পর দেখে যে অন্য যে বন্ধু ছিল সেও কেমন যেন হাঁসফাঁস করতেছে। তখন তাকে ধরে নিয়ে তাড়াতাড়ি তীরে আসে। তীরে আসার সাথে সাথে ওরা তো চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই ইসমাইল হোসেন তো ডুবে গেছে। আশেপাশে লোকজন চলে আসে, লোকজন সে খোঁজাখুঁজি শুরু করে। ইসমাইল হোসেনকে পাওয়া যায় না। ফায়ার সার্ভিসের সদস্যরা আসে, তারাও খোঁজাখুঁজি করে, পাওয়া যায় না। রোয়াংপুর থেকেও ডুবুরি দল এসেছিল, তারাও খুঁজে পায়নি। ওই দিন একটা পর্যায়ে উদ্ধার কাজের সমাপ্তি টানা হয়। পরের দিন ইসমাইল হোসেনের লাশ একা একাই ভেসে উঠেছিল। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হচ্ছে, ইসমাইল হোসেন যেদিন মারা গিয়েছিল, হানিফ ভাই জানিয়েছিলেন যে তার ডুবে যাওয়ার সময়টা এবং ডুবে যাওয়ার যেই দিন, এই দিনটা ছিল শনিবার, আর ওইটাও অমাবস্যা তিথি ছিল। আর যে সময়টাতে ডুবেছিল ওই সময়টাই সাধারণত অধিকাংশ মানুষ পানিতে ডুবে যায়, বিশেষ করে বেলা 11টার পর থেকে নিয়ে বিকাল 3টার মধ্যবর্তী সময়ে। অধিকাংশ ক্ষেত্রে এই লগ্নটা এমন সময়ই থাকে। উনি মিলিয়েছিলেন ইসমাইল হোসেনের ডুবে যাওয়ার সময়টা। উনি ভেবে অবাক হন, আসলেই তো এরকম হয়। প্রিয় লিসেনার্স, এতটুকু শোনার পর মনে হতে পারে যে এটা তো একটা সাধারণ ঘটনার মতোই লাগছে, তাহলে এই ঘটনার মধ্যে আসলে অস্বাভাবিকতাটা কোথায়? হ্যাঁ, আমরা এমন একটা টুইস্টে আসব যেটা আপনারা বেশ অবাকই হয়ে যাবেন, এটা বলা যায়। আসুন আরও একটা বিষয় বলে তারপর সেই কাঙ্ক্ষিত স্থানে
আমরা চলে আসব। সেটা হলো যে আরও বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে 3 বন্ধু, ওই অন্য 3 বন্ধু আর কি, গোসল করতে নেমেছে। এক বন্ধু তলিয়ে গেছে, তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি, অনেক খোঁজাখুঁজি করেছে, পাওয়া যায়নি। পরের দিন এই যে 2 বন্ধু, এক বন্ধু তো হারিয়ে গেছে, অন্য 2 বন্ধু আবার নেমেছে যে দেখি তো আমরা একটু চেষ্টা করে দেখি। ওই 2 বন্ধুর মধ্যে একজন সে পানির নিচে নামা শুরু করেছে। নামতে 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 ওই জায়গায় কিন্তু খুব বেশি গভীর না, কিন্তু মনে হচ্ছে সে অনেক দূর নামছে। নামার পর দেখে যে এই বন্ধুটা পানির নিচে একদম শটান হয়ে শুয়ে আছে, কিন্তু বডিটা অনেক শক্ত, মারা গেছে, বডিটা অনেক শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে একদম পাথরের মতো। তাকে উঁচা করার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। এরপর সে উপর দিকে উঠে যায়, উঠে গিয়ে অন্য আরেক বন্ধুকে বলে ওকে তো পাইছি, এই অবস্থা। তখন ওই বন্ধুও নামে, ওই বন্ধুও নামার পর সেও অনেক দূর নিচে নামার পরে দেখে যে সেই বন্ধুর একই অবস্থা, সে পানির নিচে একদম সমান, আমরা অনেক সময় লাশ শুয়ে থাকতে দেখি না, ওই রকম। সেও যখন দেখলো যে তার বডিটা একদম পাথরের মতো হয়ে আছে, সেও তুলতে পারলো না। এরপরে 2 বন্ধু একসাথে একটু দম বেশি করে নিয়ে, মানে শ্বাস বুকের মধ্যে টেনে নিয়ে ডুব দিল। এই 2 বন্ধু অনেক কষ্টে সেই বন্ধুর লাশটাকে উপরে টেনে তুলেছিল। এই বন্ধুর লাশটা একদম শক্ত হয়ে গিয়েছিল, পুরো বডি একদম সোজা, একদম শক্ত হয়ে আছে। উপরে তোলার পরেও শরীরের কোনো অঙ্গ ওভাবে কোনো বেঁকেও যে গিয়েছে সেটা তারা দেখতে পান নাই। আচ্ছা, এটাও আমরা 8-10টা সাধারণ ঘটনার মতো ধরে নিলাম যে হয়েছে। এবার আসি সেই মোক্ষম যেই স্থান, এই হাজির ঘাটের ঠিক সেই জায়গাটা, সেই জায়গা আসলে কি আছে। ওই হাজির ঘাটে অনেকেই আবার পানিতে নামার জন্য ঝাপাঝাপি করে, লাফ দেয়। এর মধ্যে একজন সে লাফ দিয়েছে। এমনি সময় লাফ দেয়, লাফ দেওয়ার পর কিছু সময় পরে পায়ের নিচে মাটি পায়, মাটির ওখানে আবার পা ঠেকা দিয়ে একটু চাপ দিয়ে, মানে উপর দিকে প্রেশার দিয়ে উপরে উঠে যায়, আবার সাথে পাশে চলে আসে, আবার লাফ দেয়। তারা কিন্তু জানে যে ওইখানে কোন জায়গায় কতটুকু গভীরতা। অন্য দিনের মতো ওই দিনও সে লাফ দিয়েছে ওই জায়গাটাতেই, সে কিন্তু জানে যে এখানে গভীরতা কতটুকু। এবারে লাফ দেওয়ার পর সে শুধু পানির নিচে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। সে চিন্তা করছে কী ব্যাপারে, এখনও পায়ের নিচে মাটি পাচ্ছি না, ঘটনাটা কি। সে যখন ঝাঁপ দিয়েছে, পানির কিন্তু একটা কালার থাকে, কিছুটা নীলচে টাইপের কালার থাকে আর কি। তো সে যখন এই নীলচে কালারের পানির অংশটা মনে হচ্ছে পার হয়ে গিয়েছে, হঠাৎ করে মনে হচ্ছে সে চোখের সামনে খালি হলুদ দেখছে, পানিটা হলুদ, কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছে না। সে যে এরকম ঘর বাড়ি দেখছে, গাছপালা দেখছে, পানির নিচে সে শ্বাস নিতে পারছে, বিষয়টা এরকম না। সে দেখছে হলুদ, আর কিছু দেখা যায় না। আর সে নামতে নামতে হঠাৎ করে তার পা এমন একটা জায়গায় চলে আসে, মনে হচ্ছে সে খুবই তুলতুলে একটা জিনিসের উপরে পা রেখেছে। আর এই জিনিসটা অনেকটা গোলাকৃতির মনে হচ্ছে, দেখতে পাচ্ছে না কিন্তু হলুদ, চারদিকে হলুদ, কিচ্ছু দেখা যায় না, শুধু হলুদ। আর পানির যত নিচে নামা যায় সূর্যের আলো কিন্তু তত কমে আসে, তাই না? ওই জায়গাটা একদম হলুদ। আর সে যে কিসের উপরে পা দিয়েছে এটা বুঝতে পারছে না, তবে সে ফিল করছে যে গরুর একটা বড় আকৃতির ভুঁড়ি কেমন হয়, উপরে সফট হয়, তুলতুলে হয়, মনে হচ্ছে এরকম টাইপের কোনো জিনিসের উপরে সে পা দিয়েছে। আর এর মধ্যে তার দমও প্রায় ফুরিয়ে এসেছে, সে আবার উপরের দিকে ওঠা শুরু করেছে। সে যখন ঝাঁপ দিয়েছে পা নিচের দিকে, মানে সে নিজের বডিটাকে ছেড়ে দিয়েছে, আস্তে 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 নিচের দিকে যাচ্ছে। এবার যখন উপরের দিকে উঠে এসেছে, চিন্তা করছে আসলে জিনিসটা কী রে, এত গভীর তো এখানে না, এখানে তো সবসময় আমি ঝাঁপ দিই, সাঁতার কাটি, বহু বছর ধরে সাঁতার কাটতেছি, কখনো তো এরকম হয় না, জিনিসটা কী দেখি একটু এবার পরখ করি। আবার উনি ঝাঁপ দেন, এবারও পা নিচের দিকে, মাথা উপরে, শরীরটাকে ছেড়ে দিয়েছেন, আস্তে 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 উনি ডুবে যাচ্ছেন। ডুবতে 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 উনি কিন্তু অনেক সময় পানির নিচে দম
বন্ধ করে রাখতে পারেন আর কি। এই জন্য উনি মোটামুটি অনেকটা সময় ধরে নিচে চলে যাচ্ছেন, ডুবতে 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 আবার ওনার পা এসে ঠেকে ঠিক ওই জায়গাটাতে, একটু আগেই যেখানে ওনার পা ঠেকেছিল। এবার দেখে একই অবস্থা, তবে এবার উনি ফিল করেন যে এই জিনিসটার মনে হচ্ছে গাছের শেকড়ের মতো লম্বা লম্বা হাতের মতো কিছু আছে, যেগুলো উপর দিকে আছে। ওই যে গোল আকৃতির যে জিনিসটা, ওইটার সাইড দিয়ে মনে হচ্ছে এরকম কিছু আছে। তো উনি ওইখানে ওইটার উপরে একটু দাঁড়ানোর পরে পা দিয়ে একটু মানে গুঁতা দিচ্ছেন যে জিনিসটা আসলে কী। তবে উনি এটাও বুঝতে পারছেন না, মনে হচ্ছে খুবই সফট একটা জিনিসের উপর উনি এসেছেন, মনে হচ্ছে খুবই পাতলা চামড়ার কোনো একটা জিনিস এটা। এরপর উনি আবার উপর দিকে ওঠা শুরু করেন। উনি উঠেও আসেন। এই লোকটা ছিল আবার খুব জেদি প্রকৃতির, খুব সাহসী। চিন্তা করলে কী ব্যাপার, দুইবার একই রকম জিনিস দেখলাম, মানে অনুভব করলাম, এটা আসলে কি একটু দেখার তো চেষ্টা করেও বুঝতে পারলাম না কিছু, আবার একটু চেষ্টা করি তো। তবে এইবার উনি কী করেছেন, উনি এবার আর একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। উনি দুইবার তো পা নিচের দিকে দিয়ে বডিটাকে ছেড়ে দিয়ে আস্তে 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 নিচের দিকে চলে গিয়েছেন। এবার উনি চিন্তা করেন দুইবার তো দেখতে পাইনি, খালি তো হলুদই দেখি, এইবার মাথা নিচের দিকে দিয়ে যাওয়া শুরু করব, দেখি তো এই জিনিসটা কি। উনি আবার ঝাঁপ দিয়েছেন, এবার মাথা নিচের দিকে দিয়ে দুই হাত দিয়ে পানি কেটে কেটে নিচের দিকে যাওয়া শুরু করছেন। যেতে 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 উনি ওই হলুদই দেখছেন, কিছু দেখতে পাচ্ছেন না। হাত দিয়ে একটা জায়গা টাচ করে ওই জিনিসটা আবার উনি ফিল করেন যে হ্যাঁ, এই জায়গায় উনি এসে পৌঁছেছেন। এবারও উনি বুঝতে পারেন যে এইখানে এরকম গোলাকৃতির একটা বড় সড়ো জিনিস রয়েছে, যেটার মনে হচ্ছে লম্বা লম্বা কিছু শেকড়ের মতো উপর দিকে উঠে গেছে। এইটাও ওই রকম ওই নরম টাইপেরই জিনিস, যেগুলো শেকড়ের মতো উপর দিকে উঠে গেছে, এটা ওই নরম টাইপেরই জিনিস। তবে এইটা জীবিত না কি এটা বোঝা যাচ্ছে না, এটা আসলে কি এটা উনি কোনোভাবেই দেখতে পারছেন না। অনেক কাছাকাছি চোখ নিয়ে এসেও দেখার চেষ্টা করলেও উনি মোটেও বুঝতে পারেন নাই এটা আসলে কি জিনিস। এদিকে ওনার দম ফুরিয়ে আসছে, উনি আবার উপরের দিকে ওঠা শুরু করেন। উপর দিকে উঠতে উঠতে উনি উপরে চলেও আসেন। আসার পর উনি মানুষদেরকে বলেছিলেন যে উনি এরকম একটা জিনিস দেখেছেন। ওখান থেকে উঠে আসার পর ওনার নাকি 5 দিন জ্বর ছিল, তবে আল্লাহর রহমতে এরপরে ওনার কিছু হয় নাই। এখানে সবচাইতে রহস্যজনক ব্যাপার হচ্ছে উনি এত কাছে গিয়ে এই জিনিসটাকে টাচ করে ফেরত আসলেও এই জিনিসটা তার কোনো ক্ষতি করেনি। আর এই জিনিসটা আসলে কী জিনিস এটা কেউ বুঝতে পারেনি। উনি একজন ব্যক্তি যিনি এই জিনিসটাকে টাচ করেছিলেন কিন্তু দেখতে পাননি। ওই জায়গায় এসে পানিটা শুধু হলুদই দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। অথচ যেই জায়গাটাতে উনি ঝাঁপ দিয়েছিলেন, অন্য অন্য সময় আবার উনি ঝাঁপ দিয়েছেন, উনি ছাড়া অন্য লোকও ঝাঁপ দিয়েছে, তারাও কিন্তু ওই ঝাঁপ দেওয়ার পর কিছু সময় পরেই পায়ের নিচে মাটি পেয়েছে। এটা কিন্তু অতটা গভীর না। তাহলে উনি এত গভীরে ঠিক সেম জায়গায় কিভাবে চলে গেলেন? প্রিয় লিসেনার্স, আপনাদের কি মনে আছে সৌমিত্র রয় আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন, একটি পুকুরের ঘটনা। রহস্যজনকভাবে ওই পুকুরের যিনি মালিক ছিলেন তার পরিবার সহ হঠাৎ করেই চলে যাওয়া শুরু করেন। কোনো একজন পণ্ডিতকে এনেছিলেন, সেই পণ্ডিত আসতো, কী করতো, চলে যেত, তারা ব্যবসা গুটিয়ে তারা চলে যান। এরপরে কোনো একজন লোক সেই পুকুরে ডুব দিয়েছিলেন, ওই পুকুরে অনেক লোক হারিয়ে যেত। ডুব দেওয়ার পর ভয়ঙ্কর একটা জিনিস দেখেছিলেন, পুকুরের নিচে কোনো একটা আজব প্রাণী, যেগুলোর অনেকগুলো চোখ রয়েছে। আমরা অনেক সময় মাছের চোখ যেরকম দেখি, ওরকম মাছের চোখ কিন্তু অনেকগুলো বড় বড়, সেটারও মনে হচ্ছে হাতগুলো উপর দিকে শেকড়ের মতো উঠে আছে। এই জিনিসটা উনি যখন দেখেছেন, উনি এটাও দেখেছিলেন যে ওই জিনিসটার আশেপাশে মানুষের মাথা হাড় গোড় পড়ে আছে। এই যে হাজিরঘাটের এই জায়গাটায় মানুষ হারিয়ে গেলেও কিন্তু ডেড বডি পাওয়া যায়, কিন্তু ওই পুকুরে মানুষ হারিয়ে গেলে ওই ডেড বডিও আর কখনো পাওয়া যেত না, একদমই খেয়ে ফেলতো। আসলে এই জিনিসটা যে কি এটা আমরা আসলে বলতে পারবো না। কেননা অন্যান্য ঘটনার ক্ষেত্রে দেখা যায় কোনো একজন হুজুর এসেছে, বলেছে যে কোনো একটা পানির জিন নিয়ে গেছে, দেবে না, ফেরত দেবে না, বা দিলেও অমুক দিন দুপুরবেলায় দিয়ে যাবে, জীবিত দেবে না, এটা সেটা আমরা তো বিভিন্ন ঘটনায় আমরা এটা জানি। কিন্তু এখানে যে জিনিসটা রয়েছে এর সাথে কি আদৌ কোনো কমিউনিকেট করা পসিবল হয়েছে? লাশ তো ভেসেই ওঠে নির্দিষ্ট সময় পর, কিন্তু এখানে থাকা এই রহস্যময় প্রাণীটা
এটা এই পানির জগতের কোনো প্রাণী, স্বাভাবিক কোনো প্রাণী, নাকি অন্য জগতের এমন কোনো ভয়ঙ্কর প্রাণী যা আমরা এখনও জানি না? হাজিরঘাটে আসলে কি রয়েছে? আপনারা যারা ওই এলাকার আশেপাশে রয়েছেন তারা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের জানা কোনো ঘটনা কি আছে হাজিরঘাটকে নিয়ে? জানা থাকলে লিখে বা রেকর্ড করে পাঠিয়ে দিন afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। প্রিয় লিসেনার্স, আজকে যারা ঘটনা পাঠিয়েছেন, রায়হান সর্দার ভাই, হানিফ ভাই, দুজনকেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা পুরো এপিসোডটি ধৈর্য ধরে শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনার দ্য হরর নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আজকের এপিসোড এ পর্যন্তই। যারা এই ভিডিওর লাইক বাটন এখনও প্রেস করেননি, অনুরোধ করছি দ্রুত লাইক বাটন প্রেস করে ফেলুন, আর আমাদের এই ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় যে গিয়েছিলাম সেই জায়গা সম্পর্কিত ভিডিও আমরা পোস্ট করা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা এটা অব্যাহত রাখব। আমরা এমন কিছু ঘটনা বলেছি, সেই ঘটনার যে জায়গা রয়েছে সেই জায়গাগুলো আসলে আমাদের নিজের চোখে দেখার খুব ইচ্ছা রয়েছে। সেই জায়গাগুলোতে আমরা ইনশাল্লাহ যাব, সেখানকার লোকাল লোকদের সাথেও কথা বলবো, কি কথা হয়, কি জানলাম সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর এই ভিডিওগুলো আপনারা পাবেন আপনাদের হরর ওয়ার্ল্ড যে পেজ রয়েছে এই পেজে এবং গ্রুপে। সুতরাং আমাদের ফেসবুক পেজ আর গ্রুপের সাথেও যারা যুক্ত হননি, দ্রুত আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। সাল 2021। এক বিকেলে হঠাৎ করে ওনার দুলাভাই ওনাকে ফোন করে বসেন যে, রায়হান তুমি কোথায় আসো, একটু দ্রুত বাসায় আসতে পারবা? তো রায়হান ভাইদের বাড়ি থেকে ওনার বোনের শ্বশুর বাড়ির দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার, এতটা দূরত্বে ছিল আর কি। তো উনি এটা শোনার পর দ্রুত সেই বাড়ির দিকে রওনা শুরু করেন। উনি যখন সন্ধ্যার দিকে ওই বাড়িতে পৌঁছেছেন তখন ওনার বোন বাড়ির বারান্দাতেই বসা ছিলেন। উনি রায়হান ভাইকে দেখে বলছেন, আপনি কে, আপনি কেন আসছেন, এখানে আপনার কাজ কি, এরকম বলছেন। তো এটা শোনার পর রায়হান ভাইয়ের কাছে মনে হলো যে আচ্ছা, আমার বোন আমাকে চিনতে পারছে না, ঘটনাটা কি? তখন উনি ওনার বোনের হাজব্যান্ডের সাথে কথা বলা শুরু করলেন। তখন ওনার বোনের হাজব্যান্ড জানালেন যে এই বিকাল থেকেই হঠাৎ করে তার মধ্যে এরকম এলোমেলো আচরণ শুরু হয়ে গেছে। আসলে কেন এমনটা হচ্ছে উনি বুঝতে পারছেন না, খুব উল্টোপাল্টা কথাবার্তা বলছেন, এলোমেলো আচরণ করছেন। এই এলোমেলো আচরণটা তো রায়হান ভাইও দেখলেন। এখন কি করণীয়? রায়হান ভাইয়ের পরিচিত একজন ভালো হুজুর ছিলেন। হুজুর বলতে আসলে উনি সাধারণ ঝাড়ফুঁক করতেন আর কি, তার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, বন্ধুর মতো, যদিও বা বয়সে বড় ছিলেন তবুও বন্ধুর মতোই তার সাথে সম্পর্ক ছিল। তো তাকে ফোন দিলেন। ফোন দেওয়ার পর উনি বললেন যে এখন তো মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আমি নামাজটা পড়ে এখানে আসছি। তো উনি মাগরিবের নামাজের পর এখানে চলে আসলেন। চলে আসার পর উনি কিছু ঝাড়ফুঁক করলেন। কিছুক্ষণ ঝাড়ফুঁকের পরই ওনার বোন একদম সুস্থ, একদম স্বাভাবিক। উনি কিন্তু জিন হাজির করার রুকিয়া করেছিলেন, কিন্তু জিন হাজির হয় নাই, একদম স্বাভাবিক হয়ে যায় ওনার বোন। এটা দেখার পর রায়হান ভাই জিজ্ঞেস করলেন সেই হুজুরকে যে আসলে ঘটনাটা কি। তখন হুজুর বললেন যে এই দিন বিকেলের দিকে উনি চুল খোলা রেখে আশেপাশে কোথাও গিয়েছিলেন বা হেঁটে আসছিলেন, তখন একটি দুষ্টু জিন তার উপর আসর করে, যার কারণে এমনটা হয়েছে। তবে আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা নাই, ঠিক হয়ে গেছে।
আর কোনো সমস্যা নেই। তো সবাই তো হাফ ছেড়ে বাঁচলেন, যাক ভালো হয়েছে, ঝামেলা গেছে। রায়হান ভাই উনি এরপরে আবার বাড়িতে চলে আসেন। এর ভিতর হয় কি যে ওনার বোন যেখানে থাকতেন আর কি, তার শ্বশুরবাড়িতে, তো ওনার বোন এবং ওনার বোনের হাজব্যান্ড চিন্তা করলেন যে ওনারা নতুন করে আলাদা ঘর তৈরি করবেন। এখন কোন জায়গায় ঘর তৈরি করবেন? ওনাদের আর্থিক অবস্থা এতটা ভালো নয় যে নতুন করে জায়গা কিনে সেখানে ঘর তৈরি করবেন। রায়হান ভাইয়ের বাবা যখন বিষয়টা জানতে পারলেন, তখন রায়হান ভাইয়ের বাবা একটি জায়গা দিলেন, এই জায়গায় যেন ওনার বোন আর বোনের স্বামী ঘর তৈরি করতে পারেন। তো জায়গাটার আশেপাশে বাঁশঝাড় ছিল, কাছাকাছি একটা জায়গায় কবরস্থানও ছিল। তখন রায়হান ভাই ওনার বাবাকে বললেন যে আপারে এই জায়গা দেওয়ার দরকার কি ছিল, অন্য একটা জায়গা তুমি দাও, এরকম বললেন আর কি ওনার বাবাকে। ওনার বাবা বললেন যে না, আসলে অন্য জায়গায় কোনটা দিব, এটা দিলেই ওর জন্য ভালো হবে। কারণ রায়হান ভাইয়ের বাবা চিন্তা করেছিলেন যে তার মেয়ে অর্থাৎ রায়হান ভাইয়ের বোন তো এমনিতেই সম্পত্তি পাবে, আর ভাগ বাটোয়ারার প্রসঙ্গ এখনও আসে নাই। যেহেতু নতুন করে ঘর তৈরি করা তাদের জন্য আবশ্যক হয়ে গেছে, নতুন করে যখন ঘর তৈরি করবেই তাহলে এই জায়গাটাতে করুক। ভাগ বাটোয়ারার প্রসঙ্গ যখন আসবে তখন অনেক ধরনের জটিলতা দেখা যায়, পারিবারিক অশান্তি দেখা দেয়, অনেক ধরনের বিষয় হয় না। এখনই যদি এমন কোনো জায়গায় তাকে দিয়ে দেওয়া হয়, দেখা গেলো অন্য ভাই বোনরা সেটা নিয়ে আপত্তি তুলতে পারেন, তখন দেখা যাবে যে বিষয়টা আরও দেরি হয়ে যাচ্ছে। এই জন্যই মূলত এই সমস্ত চিন্তা থেকেই রায়হান ভাইয়ের বাবা ওই জায়গাটাতে ঘর তৈরি করার কথা বলেছিলেন। ওই জায়গাতে ঘর তৈরি করার অনুমতি পেয়ে রায়হান ভাইয়ের বোন, রায়হান ভাইয়ের বোনের যিনি হাজব্যান্ড, ওনারা ওই জায়গাটা লোক দিয়ে পরিষ্কার করিয়ে ওখানে ঘর তৈরি করা শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যে সেখানে থাকার উপযোগী ঘর তৈরি হয়েও যায়। মোটামুটি পাকাপোক্তভাবেই ঘর তৈরি করেছিলেন তারা, ওখানে ওনারা থাকছেন। বছর খানেক পর রায়হান ভাইয়ের বোন সন্তান সম্ভবা হন। যখন সন্তান সম্ভবা হন, স্বাভাবিকভাবেই ওই সন্তান ভূমিষ্ঠ হয়। সমস্যা হলো কি যে এই সন্তান যখন ভূমিষ্ঠ হয় এরপর থেকে তার শরীরে জ্বর থাকে। সাধারণত নিউবর্ন বেবি বা নবজাতক যে শিশু, এরা কিন্তু জন্মের পরে জ্বর হতেই পারে। স্বাভাবিক কিছু ওষুধ এটার জন্য লাগে, নাপা সিরাপ এই টাইপের কিছু জিনিস লাগে আর কি, এগুলো দিলে আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে এই বাচ্চার জ্বর স্বাভাবিক জ্বর থেকেও বেশি, কোনোভাবেই কোনো ওষুধেই ঠিকঠাক হচ্ছে না। অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, তাতেও কোনো কিছু হয় না। এরপর আরও পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর যে সিদ্ধান্তটা আসে সেটা হচ্ছে যে এই বাচ্চাকে দ্রুত ভালো কোনো ডক্টর দেখাতে হবে, এটা কোনো সাধারণ জ্বর না। ভালো ডক্টর দেখানোর পর সেই ডক্টর বলেন যে এই বাচ্চার হার্টে নাকি ছিদ্র রয়েছে আর খাদ্যনালীও শুকিয়ে যাচ্ছে, দ্রুত এটা ট্রিটমেন্ট করাতে হবে। তখন ওই ডাক্তার বাংলাদেশ সেনাবাহিনীর খুবই উচ্চপদস্থ একজন কর্মকর্তা, যিনি ডক্টর, ওনার রেফারেন্স দেন আর কি, তাকে রেফার করেন যে তাকে দেখাতে হবে। তার সিরিয়াল পাওয়াটাও অত্যন্ত মুশকিলের ব্যাপার, অনেক কষ্টে তার সিরিয়াল পাওয়া যায়। তাকে যখন আলাদাভাবে বলা হয় এই সমস্যা, তখন উনি নিজেই মানে ডাক্তার সাহেব নিজেই তার সিরিয়ালের ব্যবস্থা করে দিয়েছিলেন যেন দ্রুত এই বাচ্চাকে উনি দেখতে পারেন। উনি যথেষ্ট সহযোগিতা করেছিলেন এই বাচ্চার সুস্থতার বিষয়ে। উনি এই বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করার পর রায়হান ভাইদেরকে জানালেন যে এই বাচ্চার যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা বাংলাদেশে এখন করা সম্ভব নয়, কেননা এই বাচ্চাকে এখন সার্জারি করতে হবে। এত ছোট বাচ্চাকে হার্টের সার্জারি করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে এটা ট্রিটমেন্ট করাতে গেলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তখন উনি পরামর্শ দিলেন যে ভারতে গিয়ে ট্রিটমেন্ট করাতে ডক্টর দেবী শেঠির কাছে নিয়ে যেতে। ওনারা আসলে ওই সময়ে আর্থিকভাবে খুবই সমস্যার মধ্যে ছিলেন, কিভাবে ভারতে নিয়ে যাবেন, এত টাকা খরচ করবেন, তবুও করতে তো হবেই। রায়হান ভাইয়ের মা বাবা এই টাকা পয়সা গোছানোর জন্য অনেক চেষ্টা করেছেন,
গরু বিক্রি করেছেন, আরও কিছু জমি বিক্রি করেছেন, এভাবেই টাকা গোছানো হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। এরপর বাচ্চাকে নিয়ে যাওয়া হয় ভারতে। ডক্টর দেবী শেঠি নিজেই এই বাচ্চাকে ট্রিটমেন্ট করেছিলেন, বাচ্চার অপারেশন করিয়েছিলেন। অপারেশন করার আগে উনি বলে দিয়েছিলেন যে অবস্থা ক্রিটিক্যাল, এই ধরনের কেসগুলোতে আসলে বাচ্চা সারভাইভ করার পসিবিলিটি কম থাকে। তারপরও গার্ডিয়ানদের অনুরোধে এবং তাদের অনুমতি সাপেক্ষেই অপারেশন করা হয়। 31 দিন ওখানেই আইসিইউতে থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেই বাচ্চাটি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। ওখানকার ডক্টররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে আল্লাহ তাআলা তার হায়াতটা ওভাবে রাখেন নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। এই ঘটনার পর গিয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা তথ্য এই রায়হান ভাইয়ের বোন জানান, যেটা এতদিনে কাউকে উনি বলেন নাই। উনি হয়তো ভুলেই গিয়েছিলেন বাচ্চার এই পেরেশানিতে। উনি জানান যে এই বাচ্চা গর্ভে আসার পর উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের মধ্যে কোনো একটা অবয়ব এসে তাকে বলছে, এই বাচ্চাকে তো বাঁচতে দেব না রে, তোর এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব, আর তোর অন্যান্য বাচ্চা কাচ্চা কীভাবে হয় সেটাও আমি দেখব। জাস্ট এতটুকুই নাকি বলেছিল, কিন্তু এই জিনিসটা উনি দুঃস্বপ্ন মনে করেই এড়িয়ে গিয়েছিলেন, কাউকে বলেন নাই। এই বাচ্চার মৃত্যুর পর এই বিষয়টা উনি সবাইকে বলেন। যখনই এই বিষয়টা সবার মধ্যে জানাজানি হয়ে যায়, তখন সবাই তো নড়ে চড়ে বসে, যে আরে এইটা তো স্বাভাবিক কিছু না। এই বাচ্চার হার্টে ছিদ্র হওয়া, তারপর এভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া, এটা তো স্বাভাবিক কোনো ব্যাপার না, এটা তো নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ব্যাপার। তবে তখনও কিন্তু এটা নিয়ে যে আরও ট্রিটমেন্ট করাবেন, বিষয়টা ওনারা ওইভাবে মাথায় নেন নাই, যে হয়তো বা এইভাবে এই বাচ্চার মাধ্যমেই এই ব্যাপারটা সমাপ্তি হয়েছে। এই সন্তানের মৃত্যুর পর রায়হান ভাইয়ের বোন কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। ওনার এই অবস্থা কাটিয়ে উঠতেও সময় লেগেছিল। এই বাচ্চার মৃত্যুর প্রায় 2 বছর পর উনি আবার সন্তান সম্ভবা হন। স্বাভাবিকভাবেই চলতে থাকে। বাচ্চার শুরুর দিকে কিন্তু হার্টবিটও পাওয়া যায়। উনি যখন 5 মাসের গর্ভবতী, হঠাৎ করে একদিন এই বাচ্চার নড়াচড়া উনি আর টের পাচ্ছেন না। তারপর মনে হচ্ছে যে উনিও অসুস্থ হয়ে যাচ্ছেন। উনি নিজেও এই বাচ্চা গর্ভে ধারণ করার পর থেকে অসুস্থ থাকতেন। যখন ডক্টর দেখানো হয়, তখন চিকিৎসক জানান যে এই বাচ্চা পেটের মধ্যেই মারা গেছে, অর্থাৎ এই বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এই বাচ্চাটিও পৃথিবীর আলো দেখার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। দুটি বাচ্চা এরকম পরিণতি বরণ করলো, একজন পৃথিবীতে আসার পর আর একজন পৃথিবীতে আসার আগেই। অথচ এই বাচ্চার হার্টবিটও কিন্তু ছিল, পেটের মধ্যেই বাচ্চাটি মারা গিয়েছিল। আসলে ঘটনাটি কি হয়েছিল? এই বাচ্চা পেটে থাকা অবস্থায় কিন্তু উনি ওরকম কোনো দুঃস্বপ্ন দেখেন নাই, তবে উনি অসুস্থ থাকতেন, এরকম কিন্তু হচ্ছিল। এখন দেখা গেল আর একটা সমস্যা। রায়হান ভাইকে হঠাৎ করেই ওনার বোন ফোন দিয়ে বলতেছে, এই রায়হান তাড়াতাড়ি বাড়িতে আয়, একটা সমস্যা দেখা দিছে। কি কয়ে, তোর ভাগ্নি দাঁতে কামড় দিয়ে বড় একটা অ্যালুমিনিয়ামের কলসে পানি ভরে ঘরে নিয়ে আসতেছে। এটা কি কোনো স্বাভাবিক বিষয়? রায়হান ভাইয়ের বোনের কিন্তু একটা মেয়ে আছে, আগের মানে এই যে আমরা যে 2টা বাচ্চার মৃত্যুর কথা বললাম, তার আগেই ওনার একটা মেয়ে আছে আর কি। এই মেয়ের বয়স বর্তমানে 15 বছরের মতো। এখন থেকে তো আমরা আরও 3-4 বছর আগের কথা বলছি, যে এই ঘটনার যেটা সূত্রপাত। আর এখন যেটা বলছি যে ওনার মেয়ের প্রসঙ্গটা, এটা এখন থেকে বছর 2-1 মতো হবে আর কি, এটা সূত্রপাত আর কি হলো। রায়হান ভাই যখন এটা শুনলেন, তখন উনি চিন্তা করলেন যে
একটা বাচ্চা মেয়ে, সে অ্যালুমিনিয়ামের একটা কলস, বড় কলস, সেই কলসে পানি থাকবে, দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচা করে নিয়ে আসবে ঘরে। এটা কি সম্ভব? দাঁত তো ভেঙে যাবে, দাঁত খুলে পড়ে যাবে, এটা তো সম্ভব না। উনি দ্রুত বোনের বাসায় চলে গেলেন। বোনের বাসা তো ওই 8-9 কিলোমিটার দূরত্ব, মানে দূরত্ব তার ছিল না, কারণ বোন তো বাসা করছিল ওই যে ওই জায়গা পরিষ্কার করে ওখানে বাসা করছিল, ওখানে ওনারা আছেন। তখন উনি তো চলে আসলেন। আসার পর এই অবস্থা দেখে ওনার সেই হুজুরকে ফোন দিলেন। সেই হুজুরকে ফোন দেওয়ার পর উনি বললেন যে আসলে এইখানে যে জিনটা আসছে মনে হচ্ছে এই জিনটা আগের জিন না, এখানে অন্য কোনো ব্যাপার আছে। হুজুর আসেন, আসার পর ঝাড়ফুঁক করে দেন, কিন্তু বুঝতে পারেন যে এইটা আসলে কাজ উনি পারবেন না। হুজুর বলে দেন যে এখানে আসলে আমার করণীয় কিছু নেই, আপনারা আরও ভালো কোনো হুজুর দেখান। এদিকে হয় কি, এই যে রায়হান ভাইয়ের অন্য আর একটা বোনের শাশুড়ি, যার বাড়ি খুলনা জেলার দাকপ উপজেলায়, তো সেই বোনের শাশুড়ি উনি খুবই পরহেজগার একজন মহিলা, আর ওনার কাছে খুবই শক্তিশালী এবং পরহেজগার একটা জিনের একটা সম্পর্ক আছে, আসা যাওয়া করে, মানে তার সাথে একটা ভালো সম্পর্ক আছে। উনি কখনো স্বাভাবিক মানে পর্যায়ে দেখা যাচ্ছে যে কোনো একজন লোক আসলো, এইটা ট্রিটমেন্ট আসলে উনি করেন না, শুধু একদম পারিবারিক সম্পর্কে যারা হয় আর কি, কাছের আত্মীয় স্বজন, তারা যদি কোনো সমস্যায় পড়েন, জটিল কোনো সমস্যা, তখন ওনার কাছে গেলে উনি চেষ্টা করেন। এছাড়া উনি কিন্তু ওই রকম ঝাড়ফুঁক সবাইকে করবেন বিষয়টা এরকম না। তাকে যখন বিষয়টা বলা হয় তখন উনি এই রায়হান ভাইকে বলেন যে একটু ভিডিও কলে আমাকে দেখাও তো মেয়েটাকে। ভিডিও কলে তাকে দেখানো হলে উনি বলেন যে দ্রুত আমার কাছে নিয়ে আসো। রায়হান ভাইয়ের ভাগ্নিকে ওনার সেই অন্য বোনের শাশুড়ির কাছে নিয়ে রওনা দেন সবাই। প্রতিমধ্যে কিন্তু ওই বোনটা অনেক ভয় পাচ্ছে, বলছে যে এই আসছে, এই আমারে ধরলো, এরকম করে বলতেছে। এইভাবে করতে করতেই ওনারা ওখানে পৌঁছান। যখন পৌঁছাতে তো সময় লেগেছে, আর ওনারা রওনা দিয়েছিলেন কিন্তু দিনের বেলা রওনা দিয়েছিলেন। যখন পৌঁছান তখন রায়হান ভাইয়ের ওই বোনের শাশুড়ি বললেন যে মাগরিবের নামাজটা পড়ার পর ওই হুজুর জিনকে উনি ডাকবেন, কারণ উনিও নামাজ পড়েন, তো যার কারণে নামাজের সময় এই বিষয়টা খেয়াল রাখতে হয় যে কোন সময়টা নামাজের, কখন ডাকা যাবে না। তো ওর পরে নাকি ওই হুজুর জিনটাকে ডাকা হয়। এই জিনটা সাধারণ কোনো হুজুর জিন নয়। আমাদের দেশে যেরকম দেখি কোনো একজন বড় পীর সাহেব, তার অনেক মুরিদান থাকে, মুরিদানদের মধ্যে কিন্তু এমন কিছু মুরিদান থাকে যারা আর্থিকভাবে অনেক স্ট্রং, আবার কেউ এমন আছে যে তারা বেশ দুর্ধর্ষ প্রকৃতির মুরিদান আছে না, এক একজন এক এক রকমের, সবাই তো আর একদম সাধারণ গোবেচারা না। তো এই যে জিন, এই জিন হচ্ছে জিন সমাজে ওই রকম পীর সাহেবের মতো ব্যক্তি, তার আন্ডারে লক্ষ লক্ষ জিন রয়েছে। আর এর মধ্যে কেউ আছে ডক্টর, কেউ আছে ইঞ্জিনিয়ার, কেউ আছে রুকিয়া করেন, কেউ আছে যোদ্ধা প্রকৃতির জিন, না সাধারণ জিন তো আছেই, অনেক আলেম ওলামা জিনও আছে। তাকে অত্যন্ত সম্মান করে এই জিনেরা। আর জিনদের মধ্যে যে শিক্ষক রয়েছেন, উনি ওই জিনদের মধ্যেই আধ্যাত্মিক শিক্ষক, এরকম সম্মানিত একজন ব্যক্তি উনি। তো তাকে ডাকা হয়। উনি আসার পর উনি আসেন, তবে অন্ধকার ঘরে আসলে এই রায়হান ভাইরা দেখতে পাচ্ছিলেন, তবে ওই জিনের কথা শুনতে পাচ্ছিলেন। তো উনি আসার পর সাথে সাথে ওই সময়ে ওনার সাথে যারা এসেছিল তাদেরকে বলেন যে এই মেয়ের উপরে আসর করছে যারা, এদেরকে ধরে নিয়ে আসো তো। তখন কিছু জিনকে নিয়ে আসা হয়, তারা কিন্তু ওখানে চলে আসে। আসার পর ওই পীর সাহেব জিন যিনি, উনি বলছেন আচ্ছা এই মেয়েটাকে কেন বিরক্ত করছো, আর এই দুইটা বাচ্চাকে কেন তোমরা হত্যা করলা। তখন ওই জিনেরা বলে যে দেখেন হুজুর, এই যে বাদশার এই এলাকা, এটাতে আমরা বহু বছর ধরে আছি, ওরা অন্য জায়গায় বাড়ি করতে পারতো, এই জায়গায় বাড়ি করা তো ওদের জন্য জরুরি ছিল না। এমনটা না যে অন্য জায়গায় বাড়ি করা যেত না, ওদের সহায় সম্পত্তি ছিল, কিন্তু এইখানে বাড়ি করেছে।
আমরা তো এটা মেনে নেব না, এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। যদি এই জায়গা ছেড়ে চলে যায় তাহলে আমরা কথা দিচ্ছি আর কোনো সমস্যা করব না। তখন ওই জিন বলে, এই জায়গার মালিকানা তো তোমাদের না, এই জায়গার মালিকানা তাদের। এরা বংশ পরম্পরায় জমি পেয়েছে, এদের সংসার বড় হচ্ছে, ছেলে পেলে বড় হয়েছে, সহায় সম্পত্তি ভাগ হবে, এরা তো এদের জায়গা ব্যবহার করবে। তোমরা তো এদেরকে উৎপাত করতে পারো না, এখান থেকে চলে যাও, আর কোনো বিরক্ত করবে না। এই সমস্যার সমাধান যেন এখনই হয়ে যায়। তখন এরা রাজি হয় না যে না আমরা যাব না, এটা তো কোনো কথা না, আমাদের বাসস্থান ছেড়ে আমাদেরকে বিতাড়িত করবেন, আপনি জিন হয়ে অন্য জিনকে বলেন যে চলে যেতে, এটা তো ঠিক না। ওরা তো মানতে চায় না। এক পর্যায়ে কথা কাটাকাটির একটা পর্যায়ে হয় কি, যে এই যে যিনি পীর সাহেব জিন, উনি তার অনুগত জিনদেরকে নির্দেশ দেন যে এইগুলার এখনই ধরো। যখন ধরপাকড় চলতেছে এর মধ্যে 2টা জিন পালিয়ে যায়। তখন সবাই আশা করেছিল যে ওই 2টা জিন পালিয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। তবে তাদের এই চিন্তাটা ভুল ছিল। এই ঘটনার পরে বেশ কিছুদিন সব কিছু স্বাভাবিক থাকে। হঠাৎ করে ওনার ভাগ্নি আবার অসুস্থ হয়ে পড়ে, আবার তার উপর জিনের প্রভাব দেখা যায়। এরপর আবার সেই ছোট বোনের শাশুড়ির মাধ্যমে সেই পীর সাহেব জিনকে ডাকা হয়। উনি আসার পর বুঝতে পারলেন যে এরা এত সহজে এখান থেকে যাবে না। তখন যে কাজটি হলো যে ওই 2টাকে ধরার জন্য পাঠানো হলো। ওই 2টাকে তখনও ধরা গেল না। যখন ধরা গেল না তখন এই পীর সাহেব জিন চিন্তা করলেন যে আপাতত এখানে পাহারা বসাতে হবে। তখন ওনার অনুগত জিনদেরকে বললেন, বেশ কিছু শক্তিশালী জিনদেরকে বললেন, তোমরা 24 ঘন্টা এখানে পাহারা দিবা, কখনোই এইখান থেকে পাহারা সরাবা না আমি পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত। পাহারা বসানো হলো। পাহারা বসানোর একদিনের ভিতরে ওই জায়গার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। অন্যরকম হওয়া বলতে লিসেনার্স আপনারা কী বুঝছেন? নিশ্চয়ই ভালো হয়ে গেল পরিবেশ পরিস্থিতি না, পরিবেশ পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করলো। কেননা এই যে ছুটে যাওয়া 2টো জিন, এই জিনেরা আবার গিয়ে অন্য আর একটা সম্প্রদায়ের গোত্রের সর্দার জিনের কাছে গিয়ে নালিশ করেছে যে আমাদের বসতভিটা থেকে বিতাড়ন করছে, আমরা একদম বিতাড়িত হয়ে গেছি এখান থেকে, আমরা দীর্ঘদিন ধরে এখানে আসি, ওই রকম একজন জিন এসে আমাদেরকে তাড়াই দিছে, এখন সেখানে পাহারা বসাইছে। পাহারা এরকম জিন আছে, শক্তিশালী জিন। যেই সর্দারের কাছে গিয়ে নালিশ করেছে এই সর্দার আবার অমুসলিম জিন ছিলেন, যদিও বা ওই গোত্রে আরও অনেক মুসলিম জিন ছিলেন, কিন্তু ওই সর্দার ছিল অমুসলিম। সে তখন ওই গোত্রের আরও দুর্ধর্ষ যোদ্ধা প্রকৃতির জিনদেরকে নির্দেশনা দেন, এক্ষুনি যাও ওই এলাকায় গিয়ে আক্রমণ করে ওই জিনদেরকে হত্যা করবা, আর ওদের জায়গায় ওদেরকে বুঝাই দিবা। যেহেতু সর্দারের নির্দেশ তারা তো শুনবেই। তারা একদম সশস্ত্র হয়ে আক্রমণ করে বসে এখানে থাকা জিনদের উপরে। তারাও সশস্ত্র অবস্থায় পাহারা দিচ্ছিল, তারা প্রতিরোধ গড়ে তোলে। যখন গোয়েন্দাদের মাধ্যমে খবর পায় এই পীর সাহেব জিন যে তার পাহারাদার জিনদের উপর আক্রমণ করা হয়েছে, তখন তার অনুগত আরও হাজার হাজার জিন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সেখানে যায়। সেখানে যখন গিয়েছে এত জিনদেরকে দেখে ওই জিনেরা পালিয়ে গেলেও অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ যোদ্ধা প্রকৃতির জিন নিয়ে এখানে চলে আসে। শুরু হয়ে যায় যুদ্ধ। ভয়ঙ্কর একটা অবস্থা। ওখানে যে ভয়ঙ্কর কিছু হচ্ছে এইটা ওই বাড়িতে বসবাসকারী লোকজন বুঝতে পারছে যে এখানে ভয়ঙ্কর কিছু হচ্ছে। মনে হচ্ছে অনেক লোকজন কিছু একটা করছে, এখানে বাতাস হচ্ছে, কিন্তু অন্য জায়গায় সব কিছু স্বাভাবিক। এছাড়াও কেউ কিছু বুঝতে পারছে না। এই ধরনের সমস্যা ওখানে কিন্তু চলছে। এর মধ্যে কি হয়, এই যে যিনি পীর সাহেব জিন, উনি বেশ কিছু জিনদেরকে নির্দেশনা দেন যে ওই যে সর্দার জিন, যেই জিনটা লক্ষ লক্ষ সৈন্য পাঠিয়েছে এখানে আক্রমণ করার জন্য, ওই জিনটাকে ধরে আনতে হবে। কারণ হচ্ছে যেই জিনগুলো এসে যুদ্ধ করছে এদেরকে দেখে আপাতত খারাপ মনে হচ্ছে না, তারা সর্দারের নির্দেশনা পালন করছে। সর্দার
সে এই ঘটনাটা ঘটাচ্ছে, কারণ হচ্ছে ওই সর্দার জিন অমুসলিম ছিলেন। যেহেতু এই যে পীর সাহেব জিন উনি অত্যন্ত সম্মানিত একজন জিন ছিলেন, তার উপর তার হয়তো বা অন্যরকম একটা আক্রোশ ছিল, যার কারণে এরকমটা করছে। বারবার বলার পরেও যখন ওই জিনগুলো যাচ্ছিল না, তারপর আক্রমণ শুরু হয়ে গেল মানে ব্যাপক মাত্রায়, তখন কিন্তু এই বিষয়টা, এই যে পীর সাহেব জিন যিনি, উনি নিজের আত্মসম্মানে আঘাত হানা হয়েছে বলে মনে করেন। তখন কিন্তু শুধু এই রুগীর সুস্থতার ভিতরে এই বিষয়টা সীমাবদ্ধতা আর কোনো কিছু থাকলো না, মানে সীমাবদ্ধ নাই এটার মধ্যে। এই বিষয়টা চলে গেল খুবই শক্তিশালী দুইজন জিনের আত্মমর্যাদার লড়াইয়ের ভিতরে। কেননা এই পীর সাহেব জিন উনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, আর ওই যেই গোত্রের অমুসলিম জিন সেও শক্তিশালী ছিল। তার কাছে এসে নালিশ করেছে, সে এইটার সমাধান করতে পারবে না, তাহলে তার তো মর্যাদা থাকলো না। এই জন্য সে পরবর্তীতে আরও লক্ষ লক্ষ জিন পাঠিয়েছে। প্রথম দিন যুদ্ধে ওই গোত্রের জিনেরা পালিয়ে যায়, মানে এত লক্ষ লক্ষ জিন পাঠালেও তারা কিন্তু টিকতে পারে না, পালিয়ে যায়। এরপর সকাল হবে, সকাল হলে আবার যুদ্ধ করবে, মানে এমন একটা পরিকল্পনা ছিল, রাতের বেলা যুদ্ধ করবে না, দিনের বেলা করবে। এদিকে দিনের বেলাতেও ব্যাপক পাহারা বসানো হয়, জিনেদের পাহারা। ওই গোত্র থেকেও, শুধু ওই গোত্র না, ওই পীর সাহেব জিনকে চেনেন অসংখ্য গোত্রের অসংখ্য জিনেরা, এরা যে আসলে সংখ্যায় কত ছিল এটা বলা যায় না, তারাও ওই জায়গায় চলে আসলো যে পরদিন সকালবেলা আবার আক্রমণ হবে। এদিকে খুবই দুর্ধর্ষ প্রকৃতির কিছু শক্তিশালী জিনদেরকে এই পীর সাহেব জিন যিনি উনি পাঠিয়েছিলেন ওই গোত্রের সর্দারকে ধরে আনার জন্য। এরা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির জিন হয়ে থাকে, স্পর্শকাতর বিভিন্ন যেই ব্যাপারগুলো আছে, যেখানে অত্যন্ত ঝুঁকি রয়েছে, সেখানে এই দুর্ধর্ষ জিনেরা গিয়ে সেখানে আক্রমণ করে কাউকে বন্দি করে নিয়ে আসে। যেমনটা আমরা এই যে কিছুদিন আগে দেখলাম যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকান সেনাবাহিনীর একটা স্পেশাল ইউনিট ডেল্টা ফোর্স তারা ধরে নিয়ে চলে আসলো। তো এই রকম কিছু স্পেশাল জিন রয়েছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ কোনো একটা কাজ করার জন্য এদেরকে ব্যবহার করা হয়। তো এদেরকে তখন পাঠানো হলো এবং এরা সফল হলো। কিভাবে সফল হয়েছে এরা জানা যায় না, তবে তারা সফল হয়েছিল এবং ওই গোত্রের ওই দুষ্টু জিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপরে ওই পীর সাহেব হুজুর নিজেই ওই গোত্রে গিয়েছিলেন। ওই গোত্রে যাওয়ার পর দেখা গেল যে ওই গোত্রের লোকজন খুশি, অর্থাৎ জিনেরা খুশি যে এই দুষ্টু সর্দারকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তখন ওই গোত্রের জিনদের পরামর্শ অনুযায়ী ওই গোত্রের মধ্যে থেকেই প্রবীণ পরহেজগার একজন জিনকে ওই গোত্রের সর্দার বানিয়ে দেওয়া হয়। তখন ওই সর্দার জিন প্রতিশ্রুতি দেন যে তার গোত্রের জিনেরা আর ওই জায়গা নিয়ে কোনো যুদ্ধে জড়াবে না। আপাতত সমস্যা এখানে সমাধান হয়েছে বলে মনে হতে পারে প্রিয় লিসেনার্স, কিন্তু না, এই সমস্যার সমাধান এখানে আর সীমাবদ্ধ থাকলো না। এখানকার সমাধান আপাতত সলভ হয়েছে বলে মনে হলেও এই যে এই দুইটা জিন কি করেছে, তাদের বিভিন্ন জায়গায় যে আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন গোত্রে, তাদেরকে গিয়ে এই বিষয়টা বলা শুরু করলো যে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, এরপর এই ঘটনা। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে ওই যে গোত্রের এক একজন আত্মীয়, ওই আত্মীয় আবার আরও 10-15টা করে গোত্রকে খবর দিচ্ছে। এক একটা গোত্রের আন্দারে হাজার হাজার লক্ষ লক্ষ জিন রয়েছে। এইভাবে অসংখ্য গোত্রের কাছে খবর চলে গেল এই ঘটনা, তাদেরকে অসম্মান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। সবাই তো এখন রেডি হচ্ছে যে এই সমস্যা সমাধান করতে হবে, আর ওই দুইজন জিনকে তাদেরকে এই জায়গা বুঝাই দিতে হবে এবং আটক করছে যাদেরকে, তাদেরকেও মুক্ত করতে হবে। এবার ভয়ঙ্কর এক যুদ্ধের দামামা নাকি বেজে ওঠে। এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। এখন এদিকে এই যে যিনি পীর সাহেব জিন উনি কিন্তু বলে দিয়েছেন যে এই জায়গার যিনি মালিক এরা কখনোই জায়গা ছাড়বে না। কারণ এখন যদি উনি বলেন যে ঠিক আছে ঝামেলার দরকার নাই, তোমরা জায়গা ছেড়ে চলে যাও, তাহলে তো সব কিছু ঠিকঠাক। কিন্তু এখানে আত্মমর্যাদার একটা প্রশ্ন জড়িত হয়ে গেছে।
এমন সম্মানিত একজন জিন, উনি এই বিষয়টা সমাধান করে দেওয়ার পরেও এরা বারবার ফিরে আসছে, বারবার এই পরিবারকে বিরক্ত করছে। এরপর আর একটা গোত্রের সর্দারের কাছে গিয়েছে, সেই গোত্রের সাথে লড়াই হয়েছে, সেই সর্দারকে বন্দি করে আনা হয়েছে, সেখানে আবার আরেকজন সর্দারকে নিযুক্ত করা হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু সাধারণভাবে চিন্তা করলে হবে না। এই জন্য এই বিষয়টা জিনেদের সাথে জিনেদের এক আত্মমর্যাদার লড়াইয়ের ওই লেভেলে চলে যায়। এখন এই পরিবারের কি হবে? এই পরিবার তো মাঝখানে পড়ে গেছে। এখন শুধু যে এখান থেকে চলে যাবে বা চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এরকম না, কারণ তাদেরকে কেন্দ্র করেই তো এই সমস্যার সূত্রপাত। এদেরকে নিরাপত্তা দেবে কে? তখন এই যে যিনি পীর সাহেব জিন, উনি এই পরিবারের প্রত্যেককে, বিশেষ করে এই যে রায়হান সর্দার ভাই, কারণ যেহেতু উনি রুকিয়ার সময় ছিলেন, তারপর রায়হান ভাইয়ের বোন, ভাগ্নি, রায়হান ভাইয়ের ওয়াইফ, এনাদের প্রত্যেকের সাথেই নাকি অদৃশ্যভাবে অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির এক একটা জিন যুক্ত করে দেওয়া হয়েছে। এই জিনেদের নাম শুনলেই নাকি অন্য জিনেরা ভয়ে পালায়, এমন একটা অবস্থা। অনেক শক্তিশালী জিনেরা নাকি ভয়ে পালায়। এমন জিনদের তত্ত্বাবধানে এই রায়হান ভাই, তার বোন, ভাগ্নি, রায়হান ভাইয়ের ওয়াইফ, এনাদেরকে নাকি রাখা হয়েছে। আর এই যে যিনি পীর সাহেব জিন, উনি নাকি এতটা সম্মানিত একজন জিন যে বিভিন্ন জায়গায় যদি উনি জিনেদের সমস্যা সমাধানের জন্য যান, শুধু উনি গিয়েছেন এইটা শুনলেই অপর পক্ষ, যারা দুষ্টু পক্ষ, এরা আসে না, বলে যে না না উনি আসছেন, বুঝছি, ঠিক আছে, আমরা আর যাব না, উনি যেটা বলে সেটাই। এমনকি অনেক ভালো জিনেরাও যদি কোথাও যুদ্ধ করতে আসে, সেখানে উনি আছেন বা ওনার প্রতিনিধি কেউ আছে, এটা যখন অন্য জিনেরা নাকি জানে, তখন তারা বলে ও উনি আসছেন বা উনি আসেন এখানে, এটার সাথে জড়িত আছেন, তাহলে আমাদেরকে ভুল বুঝায় পাঠানো হয়েছে এখানে। নিঃসন্দেহে উনি যেখানে আসেন সেখানে কোনো অন্যায় হইতে পারে না, তখন নাকি অন্য জিনেরাও চলে যায়। কিন্তু ওই যে দুই জিন, ওরা নিজেদের বসতভিটা থেকে বিতাড়িত হয়েছে, তাদের আত্মমর্যাদায় লেগেছে, তারা তাদের জায়গা থেকে এখন পর্যন্ত নাকি চেষ্টা করে যাচ্ছে এই জায়গা দখলে নিতে। এভাবেই চলছে। যেমনটা আমরা দেখি যে রাজ্য দখল নিয়ে কত রাজনীতি চলে, চর দখল নিয়ে অনেক কিছু চলে, এখানে এই বিষয়টা এখনও চলমান রয়েছে। এটা শুধু একটা সাধারণ রুকিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখনও চলমান রয়েছে। আমরা দোয়া করি রায়হান ভাই এবং ওনার যে পরিবার, তারা এই সমস্যা থেকে মুক্তি পান। আর রায়হান ভাইয়ের ভাগ্নিকে যখন জিন আসর করেছিল, তখন তার যে আচরণ কেমন হচ্ছিল, এই বিষয়টা কিন্তু উনি ভিডিও করে রেখেছিলেন এবং সেই ভিডিওটা আমাদেরকে ইমেল করেছিলেন। সঙ্গত কারণে সেই ভিডিওটা আমরা আমাদের পেজ বা গ্রুপে দিচ্ছি না, এটা দেওয়াটা উচিত হবে না। উনি প্রমাণ হিসাবে এটা আমাদেরকে দিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমি শুরুর দিকে বলেছিলাম ঘটনাটা যখন আমরা শুরু করব তখন মনে হবে এটা 8-10টা সাধারণ ঘটনার মতোই, বিভিন্ন জায়গা সংক্রান্ত ঝামেলাগুলো হয়, ধরে জিনে, তারপর জায়গা ছেড়ে চলে গেলে সমাধান হয়ে যায়। কিন্তু এটা কিন্তু এরকম না, এটা এখন জিনেদের সাথে জিনেদের যুদ্ধ পর্যায়ে চলে গেছে, আর এটা এখনও চলমান রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি রায়হান সর্দার ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো, এবং এই বিষয়ের সমাপ্তি ইনশাল্লাহ আমরা দোয়া করি তাড়াতাড়ি হোক। এরপর সেই ঘটনাটিও আপনি আমাদেরকে দেবেন বলে আশা করছি। তবে আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন দ্রুত এই সমস্যা থেকে ওনাদেরকে উত্তরণ করেন, এবং জিনেরাও তারাও যেন সম্মানের সাথে এই বিষয়টা থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর এই ঘটনাটি আমাদের আজকের শনির রাতের 40তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনা। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, পৃথিবীতে